ক্লাস 10-এর চলতরিৎ অধ্যায়ের দুটো ভিডিও অলরেডি আমি আপলোড করেছি। সেই দুটো ভিডিও ছিল, একটা ছিল ফান্ডামেন্টাল অফ চার্জের প্রাথমিক ঘটনাবলী, আর একটা ছিল কুলম্বস ল। আজকে যেটা পড়বো, আজকে যেটাকে নিয়ে আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, মানে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তার আগে বলে নেওয়া ভালো যে আজকে যেটুকু পড়বো, হয়তো জানি না কতটা করাতে পারবো এখন, সেটুকু তোমাদের সিলেবাসের মধ্যে খুব একটা নেই। কিন্তু এই যে বিষয়টা এখন পড়বো, মানে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সেটা কিন্তু তোমাদের ক্লাস 11-এ, ক্লাস 12-এ খুবই ইম্পর্টেন্ট। মানে এই বিষয়টা ক্ষেত্র এবং ক্ষেত্র প্রাবল্য, কেন ক্লাস 11-এ পড়বে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য, ক্লাস 12-এ গিয়ে আবার এই পড়বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। তাহলে ক্ষেত্র ব্যাপারটা বুঝলে তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র বা মহাকর্ষ ক্ষেত্র তোমরা ইজিলি ব্যাপারটা বুঝতে পারবে। তাছাড়াও এইটা পড়ানোর মূল কারণই হলো আমাদের পড়তে হবে তড়িৎ বিভব। কিন্তু তড়িৎ বিভব বুঝতে গেলে তড়িৎ ক্ষেত্রটা অবশ্যই বোঝা প্রয়োজন। তার জন্যই তড়িৎ ক্ষেত্রটা আমি করাচ্ছি। আমি যতটা সম্ভব চেষ্টা করছি তোমাদের বোঝানোর জন্য। জানি না কতটা পারবো, একটু মন দিয়ে শুনবে, আশা করি অনেকটা হয়তো বুঝতে পারবে। কোথাও অসুবিধা হলে কমেন্ট করে বলবে, বা যাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তোমরা তো হোয়াটসঅ্যাপে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, এর কথা হলো তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি। ইলেকট্রিক ফিল্ড, অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। মানে বাংলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। প্রথমে কথাটা হলো ক্ষেত্র জিনিসটা কি সেটা প্রথম বুঝতে হবে, তারপরে আমরা তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ব্যাপারটা বুঝছি। ক্ষেত্র মানে কি, আমরা এমনিতে ক্ষেত্র মানে কি বুঝি? ক্ষেত্র মানে আমরা এরকম বুঝি, ক্ষেত্র মানে হলো কোন একটা জায়গা বা এলাকা বা অঞ্চল। এরকম হয়তো বলে অনেকেই, হয়তো শুনবে, তোমাদের গার্জেনদের মুখে হয়তো শুনবে যে তার পরিচয়ের ক্ষেত্রটা খুব বেশি না, বা তার জ্ঞানের ক্ষেত্রটা খুব বেশি না। তার কারণটা হলো কি, ক্ষেত্র মানে কোনো এলাকা বা একটা জায়গা, যে অঞ্চল জুড়ে তার প্রভাব আছে, সেটাকে আমরা বলতে পারি ক্ষেত্র। এবার তড়িৎ ক্ষেত্র হোক, মহাকর্ষ ক্ষেত্র হোক বা চুম্বক ক্ষেত্র হোক, যেই ক্ষেত্র হোক না কেন, সেই ক্ষেত্রটা তাহলে কি বোঝাবে, যে একটা অঞ্চল বা জায়গা, যে অঞ্চল বা জায়গার মধ্যে কোনো একটা আধানের উপর আকর্ষণ বা বিকর্ষণ বল বিদ্যমান, যদি সেটা তড়িৎ ক্ষেত্র হয়। যদি চৌম্বক ক্ষেত্রের কথা বলি তাহলে কি হবে, কোনো একটা জায়গা বা অঞ্চল, যে অঞ্চলের মধ্যে কোনো একটা চৌম্বকের আকর্ষণ বা বিকর্ষণ বল বিদ্যমান। যদি বলি মহাকর্ষ ক্ষেত্র, তাহলে মহাকর্ষ ক্ষেত্র কি বলবো, মহাকর্ষ ক্ষেত্র একটা ক্ষেত্র যে অঞ্চলের মধ্যে কোনো একটা মাসের উপর আকর্ষণ বা বিকর্ষণ বল বিদ্যমান। মাস মানে কি, ভর। কোনো একটা ভরের উপর আকর্ষণ বা বিকর্ষণ বল বিদ্যমান। কারণটা কি, তড়িৎ ক্ষেত্র তৈরি করে আধান, চৌম্বক ক্ষেত্র তৈরি করে চৌম্বক, এবং মহাকর্ষ ক্ষেত্র তৈরি করে কে, ভর। তাহলে তিনটার জন্য কে কে দায়ী, তড়িৎ ক্ষেত্রের জন্য আধান, চৌম্বক ক্ষেত্রের জন্য চৌম্বক, এবং তড়িৎ ক্ষেত্রের জন্য মহাকর্ষ ক্ষেত্রের জন্য ভর। যদিও চৌম্বক ক্ষেত্রের জন্য দায়ী হয় পরিবাহিত আধান, মানে গতিশীল আধান। তবে তোমাদের
বোঝার সুবিধার্থে তোমরা যেহেতু নিচু ক্লাস, তোমাদের যেহেতু অত কিছু মাত্রার ভিতরে না রেখে তোমরা এইভাবে মনে রাখবে, চুম্বক ক্ষেত্রের জন্য, চুম্বক ক্ষেত্র তৈরি করার জন্য কে দরকার? চুম্বক। ঠিক আছে, ক্লাস 12-এ গিয়ে এটা পড়বে যে চুম্বক ক্ষেত্র তৈরি করার জন্য গতিশীল আধানের প্রয়োজন হয়। আচ্ছা, এবার কথা হলো তড়িৎ ক্ষেত্র তাহলে কি? তাহলে তড়িৎ ক্ষেত্র হচ্ছে কি একটা জায়গা বা এলাকা, যে এলাকার মধ্যে বা জায়গার মধ্যে কোনো একটা আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল বজায় থাকে, সেই এলাকা বা জায়গাটাকে বলছি ওই আধানের তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, তাহলে আমরা তড়িৎ ক্ষেত্র মানে কি বুঝলাম? তড়িৎ ক্ষেত্র হলো কোনো একটা জায়গা বা অঞ্চল, যে অঞ্চলের মধ্যে কোনো একটা আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে, সেই অঞ্চলটাকে বলছি তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্র কে তৈরি করবে? নিশ্চয় কোনো একটা আধান। তাহলে যে আধান ক্ষেত্রটাকে তৈরি করছে সেটাকে বলছি আমরা সোর্স চার্জ। তাহলে ধরো এখানে একটা আধান আছে, তাহলে এ আধানটা কি করবে? এর চারিদিকে একটা অঞ্চল জুড়ে কি করবে? এর আকর্ষণ বা বিকর্ষণ বল দেখাবে। যে অঞ্চল জুড়ে এ আধানটা এর আকর্ষণ বা বিকর্ষণ বল দেখাবে, সেই অঞ্চলটা হলো এই আধানের তড়িৎ ক্ষেত্র। মানে কিরকম? যদি আমি এরকম উদাহরণ হিসেবে বলি ক্ষেত্র ব্যাপারটা একটু ক্লিয়ার করার জন্য, ধরো কোনো একটা রাজা আছে, তাহলে সে রাজাটা নিশ্চয় একটা সাম্রাজ্য থাকবে, যে অঞ্চল জুড়ে সে কি করবে? তার শাসন ব্যবস্থা চালাবে। তাহলে যে অঞ্চলটা জুড়ে তার শাসন ব্যবস্থা চালাচ্ছে সেই অঞ্চলটাকে বলছি তার সাম্রাজ্য। এবার কথা হলো যে সাম্রাজ্যটার মালিককে? তাহলে রাজা। তাহলে সেরকমভাবে এই আধানটা একটা অঞ্চল জুড়ে শাসন প্রশাসন চালাচ্ছে, এবং ওই অঞ্চলের মধ্যে যদি কোনো আধানকে আবার নিয়ে আসি, তাহলে সেই আধানটা কি করবে? আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে। যেরকম একটা রাজার সাম্রাজ্যের মধ্যে কে থাকে? প্রজা থাকে, এবং প্রজাগুলো কি অনুভব করে? সে রাজার শাসন ব্যবস্থাটা অনুভব করে, যে রাজাটা ভালো না খারাপ, সারাটা কীভাবে শোষণ করছে, অত্যাচার করছে, না কিভাবে তাদেরকে সাহায্য করছে। সেরকম ব্যাপারটা হচ্ছে এখানে, যে কোনো একটা আধান এখানে আছে, তাহলে এ তার চারিদিকে একটা অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার করে রাখবে, যাতে করে অন্য একটা আধান এই অঞ্চলের মধ্যে যদি আসে, তাহলে ওই আধানটা যেন বুঝতে পারে যে আমি অন্য কোনো আধানের ক্ষেত্রে প্রবেশ করে গেছি। আর একটু যদি আমি বলি উদাহরণস্বরূপ, ধরো কি হয়, সাধারণত তোমরা হয়তো পড়েছো বা এমনিতে জানো, প্রত্যেকটা কুকুরের একটা করে এলাকা হয়, যেগুলো যে সমস্ত কুকুর ফুটপাতে ঘুরে বেড়ায় সে সমস্ত কুকুরের। এবার কথা হলো কি, সে সমস্ত কুকুরের একটা করে এলাকা থাকে, মানে কোনো একটা ধরো গ্রামকে কয়েকটা কুকুরের একটা গ্রাম, ওই গ্রামের মধ্যে গ্রামটা হচ্ছে ওদেরই এলাকা। এর ওর মধ্যে যদি কোনো অন্য এক কুকুর আসে, তাহলে কি হয়? তাকে তাড়া করে। তার কারণটা কি? ওর এলাকাতে অন্য কেউ ঢুকে গেছে, তাই তো? সেম এই আধানটা একটা এলাকা তৈরি করে রেখেছে, যে এলাকার মধ্যে অন্য কোনো আধান আসলেই তাকে কি করবে? হয় আকর্ষণ করবে, নিজের দিকে টানবে, নাহলে বিকর্ষণ করবে, নিজে থেকে দূরে ঠেলে দেবে। তাহলে যে অঞ্চল জুড়ে এই আধানটার আকর্ষণ বা বিকর্ষণ বল থাকবে, সেই অঞ্চলটাকে বলছি এই আধানটা তড়িৎ ক্ষেত্র। তাহলে যে আধানটা তড়িৎ ক্ষেত্র তৈরি করছে সেটাকে বলছি আমরা সোর্স চার্জ। এটা বাংলা হচ্ছে উৎস আধান। আচ্ছা, কোথাও যদি স্পেলিং ভুল হয় তোমরা দয়া করে ঠিক করে নেবে। আচ্ছা, বাংলার স্পেলিং সাধারণত আমার খুব ভুল হয়, সোর্স চার্জ। এবার কোনো একটা অঞ্চল জুড়ে এই আধানটা, যে আধানটা এখানে রাখা আছে, সেই আধানটার মান ধরো কিউ। তাহলে সে একটা অঞ্চল জুড়ে কি করবে? তার আকর্ষণ বা বিকর্ষণ বল
দেখাবে। এবার আমি দেখতে চাইছি যে এই আধানটার কত দূর পর্যন্ত আকর্ষণ বা বিকর্ষণ বল দেখানোর ক্ষমতা আছে, মানে এই আধানটা তড়িৎ ক্ষেত্র কত দূর পর্যন্ত বিস্তৃত আছে। সেটা যদি আমাকে দেখতে হয় তাহলে কি করতে হবে, আমাকে একটা আধান নিতে হবে টেস্ট করার জন্য যে এখানে তড়িৎ ক্ষেত্র আছে কিনা, এখানে আছে কিনা, বা এই বিন্দুতে আছে কিনা, বা এই বিন্দুতে আছে কিনা, এগুলো এই বিন্দুগুলোতে টেস্ট করার জন্য আমি একটা আধান নিচ্ছি, যে দেখার জন্য যে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র আছে কিনা, বা এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র আছে কিনা, বা এই বিন্দুতে আছে কিনা, বা এই বিন্দুতে আছে কিনা, এই বিন্দুগুলোতে তড়িৎ ক্ষেত্র আছে কিনা সেটা টেস্ট করার জন্য আমি একটা আধানকে নিচ্ছি। তাহলে যে আধানটাকে আমরা টেস্ট করার জন্য নিই সেই আধানটাকে আমরা বলি টেস্ট চার্জ। তার টেস্ট চার্জ মানে হলো পরীক্ষক আধান। আচ্ছা, তাহলে কি যে আধানটা আমি নিচ্ছি তড়িৎ ক্ষেত্র কোথাও আছে কিনা সেটা যাচাই করার জন্য সেটাকে বলছি আমরা পরীক্ষক আধান বা টেস্ট চার্জ। এবার এই কথাটা ভালো করে লিখে নাও, টেস্ট চার্জের ভ্যালু যে কিছু হতে পারে, কিন্তু আমরা সংজ্ঞা বলার ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র বা মানে অ্যাকচুয়ালি তো বলবো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ বিভব, এগুলোর যখন সংজ্ঞা বলবো তখন সর্বদা টেস্ট চার্জের ভ্যালু কিনে নেব ইউনিট পজিটিভ চার্জ। ইউনিট মানে একক ধনাত্মক আধান। এসআই তে যদি লিখি তাহলে 1 কুলম হবে, সিজিএস এ নিলে 1 স্ট্যাট কুলম। আধানের একক অলরেডি বলে দিয়েছি। তাহলে কিনতে হবে টেস্ট চার্জ, যে চার্জটা আমরা টেস্ট করার জন্য নিচ্ছি সেটা কি হবে একক ধনাত্মক আধান। তাহলে যে টেস্ট চার্জটা নিচ্ছি সেটাকে আমি টেস্ট করার জন্য নিচ্ছি যে এখানে তড়িৎ ক্ষেত্র আছে কিনা এই বিন্দুগুলোতে। এবার ধরো একটা টেস্ট চার্জকে আমি নিলাম, যেই এই বিন্দুতে নিয়ে এসেছি, টেস্ট চার্জকে কোনো জায়গা থেকে এই বিন্দুতে নিয়ে আসলাম, দেখলাম যে কোনো বল অনুভব করছি না, তার মানে কি বলতে পারি যে আমি কারো ক্ষেত্রে নেই, কোনো তড়িৎ ক্ষেত্রে ঢুকিনি, প্রবেশ করিনি। এই বিন্দুতে এসেছি, দেখছি যে কোনো বল অনুভব করছি না। যেই এই বিন্দুটাতে এসছি, এদিক থেকে আসছি আস্তে আস্তে এদিকে, যে এই বিন্দুটাতে এসছি দেখছি না আমি একটা বল অনুভব করছি, সেটা কোন দিকে, বাইরের দিকে, আমাকে কেউ ঠেলছে। তারপরে বুঝে গেছি আমি যে অঞ্চলে এসছি, যে বিন্দুটাতে আমি এখন এসে পৌঁছেছি, সে বিন্দুটাতে একটা তড়িৎ ক্ষেত্র আছে, এবং সেই তড়িৎ ক্ষেত্র কে করেছে, কোনো একটা আধান তৈরি করে রেখেছে, এবং যে আধানটা তৈরি করে রেখেছে সেটাকে বলছি আমরা সোর্স চার্জ। তার মানে কি কোনো একটা উৎস আধানের ক্ষেত্রে আমি প্রবেশ করে গেছি, তার ফলে আমি একটা বল অনুভব করছি। এবার যদি আমি আরো এগিয়ে আসি তাহলে বলটার মানটা বাড়বে না কমবে, তোমাদের কি মনে হয়? আমি যদি আরো এগিয়ে আসি, এই বিন্দু যদি আসে তাহলে বলটার মানটা কি হবে, একটু বেড়ে যাবে। তার কারণটা কি, বৃদ্ধি পাওয়ার কারণটাই হচ্ছে কি, আমি যেহেতু এদের মধ্যে দূরত্ব কমে যাচ্ছে, তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী কি হবে, যদি দুটো আধানের মধ্যে দূরত্ব কমে যায় তাহলে বিকর্ষণ বল বা আকর্ষণ বলের মানটা কি হবে, বৃদ্ধি পাবে। আমি এখানে বিকর্ষণ ধরেছি, তার কারণটা আমি এখানে ধরে নিয়েছি যে এই যে উৎস আধানটা আছে সেটা হলো ধনাত্মক, আর এটা টেস্ট চার্জটা তো সর্বদা ধনাত্মক আধানই ধরবো আমরা। এই বিন্দুতে যে আসবো, যেহেতু দূরত্বটা আরো কমে গেছে, তার মানে কি হবে, বিকর্ষণ বলটা আরো বৃদ্ধি পাবে। আমি ধরে নিচ্ছি এখান থেকে এই বিন্দুটার দূরত্ব r1, এখান থেকে এই বিন্দুটার দূরত্ব r2, আর এখান থেকে এই বিন্দুটার দূরত্ব হচ্ছে r3। যেহেতু r1 গ্রেটার দেন r2 গ্রেটার দেন r3, তার ফলে কি হবে, এই বিন্দুটাতে যখন আমি থাকবো, যতটা আমি বল অনুভব করবো বাইরের দিকে বিকর্ষণ বল, এই বিন্দুটাতে আসলে তার থেকে বেশি বল অনুভব করবো, বিন্দুটাতে আসলে তার থেকে আরো বেশি বল অনুভব করব।
তাহলে তড়িৎ ক্ষেত্র ব্যাপারটা কি বুঝলে? তড়িৎ ক্ষেত্রের ব্যাপারটা প্রথমে বুঝো। তাহলে তড়িৎ ক্ষেত্র হলো কি? তড়িৎ ক্ষেত্র হলো কোনো আধান তার যে অঞ্চল জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণ বল দেখায়, বা কোনো আধানের যে অঞ্চল জুড়ে আকর্ষণ বা বিকর্ষণ বল বিদ্যমান থাকে সেই অঞ্চলটাকে বলা হয় ওই আধানের তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, এবার এখানে দেখতে পাচ্ছি যে এই বিন্দুর বা এ বিন্দুর বা এ বিন্দুর এই তিনটা বিন্দুর ক্ষেত্রে কোনো একটা আধানকে যখন রাখছি তখন এই বিকর্ষণ বলের মান আলাদা আলাদা। তাহলে এই তিনটে বিন্দুর ক্ষেত্রে কি বলবো? যে তিনটে বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আলাদা। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তাহলে আলাদা জিনিস, তড়িৎ ক্ষেত্র আলাদা জিনিস, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আলাদা জিনিস। প্রাবল্য মানে হলো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তড়িৎ ক্ষেত্র হলো ইলেকট্রিক ফিল্ড। প্রাবল্য তাহলে জিনিসটা কি? প্রাবল্য মানে জিনিসটা এরকমভাবে মনে রাখতে বুঝতে মাথায় তোমাদের নিতে পারো। প্রাবল্য মানে কি? তীক্ষ্ণতা, মানে কতটা শক্তিশালী এরকমভাবে ভাবতে পারো। যে এই বিন্দুতে একটা আধান নিয়ে আসছি, সে কতটা বল অনুভব করছে। এই বিন্দুতে যখন ওই আধানটাকে রাখছি সে কতটা বল অনুভব করছে, বা এই বিন্দুতে যখন রাখছি তখন সে কতটা বল অনুভব করছে। দেখছি যে এই বিন্দুটাতে বল অনুভব যেহেতু বেশি করছে, তার মানে নিশ্চয় এই বিন্দুটার একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যেটা কিনা এই বিন্দুর থেকে বেশি। সেই ফিজিক্যাল কোয়ান্টিটির নাম কি? সেটার নাম দিয়েছি আমরা কি? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা মাপছি কীভাবে? তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা মাপছি কীভাবে? যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটা টেস্ট চার্জকে নিয়ে আসছি, যে টেস্ট চার্জটা কি? একক ধনাত্মক আধান। সেটা যে পরিমাণ বল অনুভব করছে, যদি সেই বিন্দুতে বলের মানটা বেশি হয় অন্য বিন্দুর তুলনায়, তাহলে বলবো যে ওই দুটো বিন্দুর মধ্যে যে বিন্দুতে বল বেশি সেই বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বেশি। তাহলে এই তিনটা বিন্দুতে দেখছি যে এই বিন্দুতে বল বেশি অনুভব করছি, তার মানে এই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বেশি। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা আমরা মাপছি কীভাবে? মাপছি আমরা কীভাবে? বল দিয়েই মাপছি, কিন্তু শর্ত কি? যে টেস্ট চার্জটা আমি নেব সেটার মান হবে একক ধনাত্মক আধান। তাহলে যদি আমাকে বলে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি, সংজ্ঞা লিখো, তাহলে সংজ্ঞা কি লিখবো? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তড়িৎ ক্ষেত্র কাকে বলে আমি ওটা বলে দিয়েছি, তোমরা নিজের মতো সংজ্ঞাটা লিখে নেবে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। বলবো কাকে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তাহলে কাকে বলবো? কি বললাম? যে টেস্ট চার্জটা নেবো, কি নেবো? একক ধনাত্মক আধান। তাহলে কি বলবো? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধানকে রাখলে সেই আধানটি যে পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে তাকে ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে। লিখে নাও, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধানকে রাখলে আধানটি ওই বিন্দুতে যে পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে
তার মানকে ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে। তাহলে ভালো করে সবগুলো টার্ম ভালো করে লক্ষ্য করো, এটা কিন্তু এমনি এক্সাম্পল হিসেবে বলেছিলাম। তাহলে কি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধানকে রাখলে, তাহলে এটা হলো সোর্স চার্জ, এই একটা ক্ষেত্র তৈরি করে রেখেছে। সেই ক্ষেত্রের কোনো একটা বিন্দু, যে কোনো বিন্দু হতে পারে, এই বিন্দুটা হতে পারে বা এই বিন্দুটা হতে পারে বা এই বিন্দুটা হতে পারে, সে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে একক ধনাত্মক আধানকে রাখলে আধানটি বলতে কোনটা আধান, ওই যে একক ধনাত্মক আধানটা রেখেছি সেটা ওই বিন্দুতে, মানে যে বিন্দুটাতে রেখেছি সেই বিন্দুটাতে যে পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে তাকে ওই বিন্দুটা তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য। ওই বিন্দু মানে কোন বিন্দুতে, যে বিন্দুতে একক ধনাত্মক আধান রেখেছি সেই বিন্দুটাতে। তাহলে কি আমার সাথে আবার বলো, তোমাদের ব্যাপার তাহলে সংজ্ঞাটা মুখস্থ হয়ে যাবে। তাহলে কি লিখবে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধানকে রাখলে ওই আধানটি যে পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে তাকে ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে। এবার এখান থেকে অনেকে হয়তো তোমাদের কোশ্চিন জাগতে পারে যে আমরা একক ধনাত্মক আধান কেন ধরছি। আচ্ছা, প্রথমে আমি ধনাত্মক ব্যাপারটা বলে নিই, এখন আমি সামান্য বলছি, পুরোপুরি অতটা ক্লিয়ার করে বলছি না কারণ ওটা টাইম লেগে যাবে। ধনাত্মক ধরার কারণটা কি, আমি যে টেস্ট চার্জটা নিচ্ছি সেটাকে ধনাত্মক ধরে নিয়েছি, অলরেডি ধরে নিলাম যে আমি যে টেস্ট চার্জটা নিয়ে যাচ্ছি সেটা হলো ধনাত্মক আধান। তাহলে টেস্ট চার্জটা যদি ধনাত্মক হয়, এবার ধরো আমি কি করছি, টেস্ট চার্জটাকে দিক থেকে এদিকে নিয়ে আসছি, এই বিন্দুতে যে নিয়ে এসেছি তখন দেখছি আমি বাইরের দিকে একটা বল অনুভব করছি। তার মানে কি, বাইরের দিকে বল অনুভব করছি বাইরের দিকে, যেহেতু আমরা বাইরের দিকে বল অনুভব করছি তার মানে এটুকু কনফার্ম যে আমি বিকর্ষণ বল অনুভব করছি। বিকর্ষণ বল অনুভব করছি তার মানে কি, নিশ্চয় যে সোর্স আধানটা আছে সেটা কি ধনাত্মক। তার মানে যে আধানটার জন্য এই ক্ষেত্রটা তৈরি হয়েছে সেই আধানটা ধনাত্মক আধান আছে, এটুকু আমরা বলে দিতে পারছি। মানে কি করছি, আমি একটা টেস্ট চার্জকে নিয়ে যাচ্ছি, নিয়ে যেতে দেখলাম যে না বিকর্ষণ বল পেতে অনুভব করতে শুরু করেছি, তার মানে বুঝে নেব আমি একটা অন্য আধানের ক্ষেত্রে প্রবেশ করেছি, যে আধানটা হলো ধনাত্মক আধান। কারণটা কি, আমি এটাকে অলরেডি ধরে নিয়েছি অলরেডি, যেটা হলো আমরা ধনাত্মক টেস্ট চার্জটা কি নেবো, সর্বদা ধনাত্মক নেবো। আর যদি দেখি যে আধানটাকে নিয়ে আসলাম, দেখলাম যে না আমাকে বিকর্ষণ করছে না, কি করছে, আকর্ষণ করছে, তার মানে বুঝে নেব আমি কোনো একটা আধানের তড়িৎ ক্ষেত্রে প্রবেশ করে গেছি এবং যে আধানের তড়িৎ ক্ষেত্রে আমি প্রবেশ করেছি সেই আধানটা হলো ঋণাত্মক আধান। তাহলে আমাদের কীভাবে বুঝতে সুবিধা হবে যে যে সোর্স চার্জটা আছে সেটা ধনাত্মক আধান না ঋণাত্মক আধান। তার জন্য আমরা কি ধরে নিই, আগে থেকেই টেস্ট চার্জটাকে ধরে নিই ধনাত্মক আধান ধরে নিই। তাহলে ধনাত্মক আধান কি হবে, কেন ধরছি, যে তড়িৎ ক্ষেত্র যে সোর্স চার্জটা তৈরি করেছে সেই সোর্স চার্জটা ধনাত্মক না ঋণাত্মক বোঝার জন্যই আমরা ধরে নিই ধনাত্মক আধান। আরও ডিটেলসে ব্যাপারটা পড়বে ক্লাস 12-এ গিয়ে, যখন আমি পড়াবো তখন ব্যাপারটা দেখে নেবে। আচ্ছা, এগুলো কথা হলো একক কেন ধরছি। ফিজিক্সের বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে যে কোনো সংজ্ঞাতে একক দিয়েই সংজ্ঞা বলে। কথা হলো একক বলার কারণটা কি। আচ্ছা, এটা বলার আগে আমি যদি বলি যে এখানে যখন আধানটাকে নিয়ে এসলাম তখন বলটা কত হতো, এখানের আধান যে আছে আর এখানে যে আধান আছে তাদের গুণফল 1/4πε0 ইন্টু r² করে হতো। এক্ষেত্রে কি হবে, সেভাবে বের করা হবে। মানে আমি যদি বলি যে এখানে আধান কত নিয়েছি, একক ধনাত্মক আধান নিয়েছি, তাহলে বলটা কত হবে
অন বাই কুলম্বের সূত্র অন বাই 4πε0 Q1 মানে Q2 মানে কত একক মানে 1 বাই আর স্কোয়ার মানে এখান থেকে একটু দূরত্ব কত R3 তার হোল স্কোয়ার। তাহলে এই দুটো আধানের মধ্যে বিকর্ষণ বলটা পেয়ে গেলাম। এটা আর এটা আধানের মধ্যে বিকর্ষণ বল যদি বের করতে হতো তাহলে কত হতো 1 বাই 4πε0 Q ইন্টু 1 বাই R2 তার হোল স্কোয়ার। আচ্ছা, যদি আমাকে এই আধানটার এই আধানটার মধ্যে বিকর্ষণ বল বের হতো তাহলে কত হতো 1 বাই 4πε0 Q ইন্টু 1 বাই R1 তার হোল স্কোয়ার। তাহলে কি দেখতে পাচ্ছি যে এই আধান এবং এই আধানের মধ্যে বিকর্ষণ বল হচ্ছে এটা, এই আধান এবং এই আধানের মধ্যে বিকর্ষণ বল হচ্ছে এটা, এই আধান এবং ওই আধানের মধ্যে বিকর্ষণ বল হচ্ছে এটা। এবার দেখো এখানে যেহেতু R3 ভ্যালু কম, তার মানে এই মানটা কি বেশি হবে, এই মানটা তার থেকে আরো কম হবে, এই মানটা তার থেকে আরো কমে যাবে। তার জন্য আমি বললাম কি এই বিন্দুতে বিকর্ষণ বলটা যেহেতু বেশি হবে তার জন্য এই বিন্দু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বেশি, এই বিন্দু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কম, এই বিন্দু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আরো কম। এবার কথা হলো যে একক ধনাত্মক আধানের উপর কোনো বিন্দুতে বল যেটা সেটাকে বলছি আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এবার ধর আমি বললাম যে এরকম বললাম যে কোনো বিন্দু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এত, কথাটির অর্থ কি ওটা যদি বলি তাহলে ওটা ক্লিয়ার হবে। আচ্ছা, এটুকু লিখে নিয়েছো আশা করি, এটা মুছে দিচ্ছি। কোনো বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 50 নিউটন পার কুলম্ব কথাটির অর্থ কি? কোনো বিন্দু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত 50 নিউটন পার কুলম্ব কথাটির অর্থ কি? যদিও আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের একক এখন আর শিখিনি, আমি বলছি একটু পরেই বলবো, কিন্তু ব্যাপারটা ক্লিয়ার করার জন্য আমি এটা বললাম। তাহলে তোমাকে জিজ্ঞাসা করলো কোনো বিন্দু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য 50 কুলম্ব 50 নিউটন পার কুলম্ব, তবে ওই বিন্দুটা এই কথাটার অর্থ কি? তাহলে কি লিখবো আমি? সংজ্ঞা কি লিখলাম তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের সংজ্ঞা, যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধানকে রাখলে, তাহলে কি লিখবো? তাহলে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দু যাতে কি লিখবো? তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে, যেহেতু এটা কিসে আছে এসআইতে আছে, তাহলে কি লিখবো? 1 কুলম্ব আধানকে রাখলে ওই আধানটি কত বল অনুভব করে? 50 নিউটন বল অনুভব করবে। তাহলে কথাটির অর্থ কি? তাহলে কথাটির অর্থ হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে 1 কুলম্ব আধানকে রাখলে আধানটি 50 নিউটন বল অনুভব করবে। তাহলে কোনো বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এত নিউটন পার কুলম্ব কথার অর্থ কি? তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে, কোনো বিন্দুতে মানে ওই বিন্দু যে বিন্দুটার কথা বলেছে, তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে 1 কুলম্ব আধানকে রাখলে আধানটি 50 নিউটন বল অনুভব করবে। আচ্ছা, এটা আমি এরকম বলতাম যে ওই বিন্দু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এটা, তাহলে সেখানে 5 কুলম্ব আধানকে রাখলে সে কতটা বল অনুভব করবে? তাহলে কি দেখতে পাচ্ছ, যদি আমি বলতাম যে 5 কুলম্ব আধানকে রাখলে তার উপরে কত বল অনুভব করবে,
তাহলে কীভাবে বের করতাম, তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে 1 কুলম আধানের উপর বল হচ্ছে এটা, তাহলে 5 কুলম আধানের উপর বল কত হবে, 5 কুলম আধানের উপর বল কত হবে তাহলে 50 × 5 করে দিতে, তাই না? আচ্ছা, এটাকে না করে এটাকে একটা ভালো এক্সাম্পল নিচ্ছি। আমি বললাম 5 কুলম আধানের উপর বল 100 নিউটন। যদি 100 নিউটন, তবে 10 কুলম আধানের ওপর ওই বিন্দুতে বল কত? 5 কুলম আধানের উপর বল হলে এত, তাহলে 10 কুলম আধানের উপর ওই বিন্দুতে বল কত? তাহলে তুমি কি করতে, ধরো তুমি এখন কিছু জানো না, এই অঙ্কটা তোমাকে দেওয়া আছে, তুমি কি করতে, ঔকিক নিয়ম তোমরা অলরেডি জানো, তাহলে করতে কি এরকম করতে, 5 কুলম আধানের উপর বল 100 নিউটন। যেহেতু তোমাদের 10 ক্লাস, তো ধরে ধরে পড়াতে হচ্ছে। 1 কুলম আধানের উপর বল কত হতো তাহলে, 100/5 নিউটন পার, এই কুলমটা নিচে চলে আসতো, তার মানে কত হচ্ছে তাহলে 20 নিউটন পার কুলম। তাহলে কত করতে হতো, 10 নিউটন 10 কুলম আধানের উপর বল, তাহলে 10 কুলম আধানের উপর বল কত করতে, 20 × 10। আচ্ছা, এটা হয়তো বুঝতে অসুবিধা হবে, তাহলে এটা করছি যেটা করেছিলাম, তো এটা করলে কত হবে, 200 নিউটন হয়ে যাবে, তাই তো? তাহলে কি দেখলাম, 10 কুলম আধানের উপরে বল চলে আসে আমার 200 নিউটন। তাহলে এই লাইনটা দেখো, ভালো করে অবজার্ভ করো, কি করা আছে, 1 কুলম আধানের উপরে বল বের করা আছে। এবার দেখো আমাদের সুবিধা হবে, কি সুবিধা হবে, আমি যদি বলতাম যে 20 কুলম আধানের উপরে বল কত, তাহলে 20 কুলম আধানের উপরে বল কত হতো, কিছু করতে হতো না তোমাকে, শুধু কি করতে হতো, 20 × 20 করে দিতে হতো। তাহলে আমরা যদি সংজ্ঞা বলার সময় এই লাইনটাকেই বলি, তাহলে কি হবে, আমাদের সুবিধা হবে। কারণটা কি, আমি যত কুলম আধানের উপরে বল চাই না কেন, আমি বের করতে পারবো, ইজিলি বের করতে পারবো। কারণটা কি, আমার যদি 1 কুলমের উপর বল জানা থাকে, 2 কুলমের উপর 2 গুণ হবে, 3 কুলমের উপর 3 গুণ হবে, 4 কুলমের উপর 4 গুণ হবে। তার মানে কি, 1 কুলমের দিয়ে যদি সংজ্ঞাটা বলি, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাছাড়াও আর একটা কারণ আছে, আমি ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, পরে যখন ক্লাস 12-এ উঠবে তখন আমি ব্যাপারটা বলবো একক ধরার কারণটা কি। তাহলে কি লিখছি, তাহলে একক, তাহলে এই জন্য কি ধরছি আমরা, যে একক ধনাত্মক আধানের উপর যে বল, তাহলে একক আধান ধরার কারণটা হলো এটা, যে 1 কুলমের উপর যদি বলটা বের করে নিই, তাহলে যে কোনো ভ্যালুর আধান, যে কোনো পরিমাণ আধানের উপর আমরা বল বের করতে পারবো। তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যকে আমরা লিখি কি দিয়ে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যকে আমরা লিখি ই সাইনটা দিয়ে। তাহলে কি, 1 কুলম আধানের উপর বল, সেটা হলো ই। তাহলে 2 কুলম আধানের উপর বল কত হবে, 2e। 3 কুলম আধানের উপর বল কত হবে, 3e। তাহলে কিউ কুলম আধানের উপর বল কত হবে, Q × E। তাহলে কিউ কুলম আধানের উপর বল হচ্ছে এটা, তাহলে F = Q × E। তাহলে এফটা কি, বল, কিউটা হচ্ছে আধান, ইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে বল কোন বিন্দুর বল, যে কিউ আধানটা যে বিন্দুতে রাখা আছে, সে বিন্দু যদি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই হয়, তাহলে ওই বিন্দুতে কিউ পরিমাণ আধান কতটা বল গ্রহণ করবে, সেটা হলো এফ। তাহলে F = Q × E। এবার এখান থেকে আমরা কি বের করতে পারবো, একক মাত্রা তড়িৎ ক্ষেত্রে বের করে নিতে পারবো। আচ্ছা, তাহলে তড়িৎ ক্ষেত্রে একক মাত্রা কি হবে, তড়িৎ ক্ষেত্রের এককের কথা যদি বলি, তাহলে E = কত আছে দেখো,
ই ইকুয়ালস টু আসছে এফ বাই কিউ, তাহলে এসআই একক, এফ মানে কত নিউটন ফোর্স আর আধান হচ্ছে কুলম, অর নিউটন কুলম মাইনাস অন। সিজিএস একক কি হবে? ডাইন আর এটা হবে ডাইন বাই স্ট্যাট কুলম। আচ্ছা, মাত্রা কি হবে? আচ্ছা, মাত্রা ই, আচ্ছা যদিও মাত্রা লিখলে এটা লিখতে হয় না, আচ্ছা আমি এটা লিখছি শুধু, এটা মানে হলো ই এর মাত্রা, তাহলে ই এর মাত্রা কত হবে? এফ এর মাত্রা বাই কিউ এর মাত্রা। তাহলে এফ মানে কি ফোর্সের মাত্রা কত হয়? এম এল টি মাইনাস টু ডিভাইডেড বাই আধানের মাত্রা হচ্ছে আই ইন্টু টি। আচ্ছা আধানের মাত্রা তোমরা অলরেডি জানো, কেন যে আমি প্রথমে ফান্ডামেন্টাল অফ চার্জ বলেছি। যদি কেউ ভিডিওটা না দেখে থাকে তাহলে আগের ভিডিওটা দেখবে, তারপরে এই ভিডিওটা দেখবে, তাহলে মাত্রাটা বের করতে পারবে। তাহলে আইটি, তাহলে যদি এখান থেকে লিখি তাহলে কত আসছে? এম এল টি মাইনাস থ্রি আই মাইনাস অন। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মাত্রা হচ্ছে এটা, একক হচ্ছে এসআই একক এটা, সিজিএস একক এটা। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তাহলে কি শিখলাম? তড়িৎ ক্ষেত্র আলাদা জিনিস, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আলাদা জিনিস। তড়িৎ ক্ষেত্র হলো যে অঞ্চল জুড়ে কোনো একটি আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল বিদ্যমান, সেই অঞ্চলটাকে বলা হয় ওই আধানের তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধানকে রাখলে সে আধানটি যে পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে তাকে ওই বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে। যদি 2 কুলম আধানের উপর বলি তাহলে 2 ইন্টু ওই বিন্দু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, 3 কুলম আধানের উপর বললে 3 ইন্টু ওই বিন্দু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, তাহলে কিউ কুলম আধানের উপর বল কিউ ইন্টু ওই বিন্দু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তার জন্য আমরা একক ধনাত্মক আধানের উপর বলটা বের করে নিই এবং ওটাকে বলি ওই বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, যাতে করে আমাদের অন্যান্য যে কোনো পরিমাণ আধানের উপর বল বের করতে সুবিধা হয়। তার জন্য টেস্ট চার্জকে কত ধরি? একক ধনাত্মক আধান। আচ্ছা, এখান থেকে কি বলতে পারে? এখান থেকে দুরকম টাইপের হয়তো অঙ্ক বলতে পারে। কি কি কিরকম টাইপের? ধরো এক নম্বর অঙ্ক এরকম বললাম যে কোনো বিন্দুতে 10 কুলম আধান 50 নিউটন বল অনুভব করলে ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত? ধরো এক নম্বর অঙ্ক এরকম বললো, তাহলে কিভাবে করবো অঙ্কটা? দেখো কত সোজা অঙ্কটা, ফর্মুলা আমাদের আছে। দেখো দেওয়া আছে কি 10 কুলম আর 50 নিউটন। তার মানে কি দেওয়া আছে? আমার কিউ দেওয়া আছে, কিউ এর ভ্যালু কত? 10 কুলম। আর এফটা কত দেওয়া আছে? 50 নিউটন। তাহলে আমাকে বের করতে হবে ই ইকুয়ালস টু, তাহলে ই ইকুয়ালস টু কত? এফ ইকুয়ালস টু এফ বাই কিউ। তাহলে এফ এর ভ্যালু হচ্ছে 50 আর কিউ এর ভ্যালু হচ্ছে 10। তাহলে হয়ে যাচ্ছে 50 বাই 10 মানে হয়ে যাচ্ছে 5, কত হবে? নিউটন পার কুলম। তাহলে ওই বিন্দু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হয়ে গেল? 5 নিউটন পার কুলম। একক বসিয়ে দিলাম, সিজিএস হলে সিজিএস এর একক বসাতাম, এটা একটা গেল। এর আরেকটা এরকম বলতে পারে যে কোনো বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 10 নিউটন পার কুলম যদি ওই বিন্দুতে 10 কুলম আধান রাখা হয় তবে
তার উপর বল কত কাজ করবে। তাহলে এখানে দেখো অঙ্কটাতে কি দিয়েছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দিয়েছে। তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ইকুয়ালস টু বলে দিয়েছে, সেটা হচ্ছে 10 নিউটন পার কুলম। আর কতটা আধানের উপরে বল বের করতে বলেছে, সেটা হলো 10 কুলম। আমাকে বের করতে হবে এফ ইকুয়ালস টু, তাহলে এফ ইকুয়াল টু বের করবো কীভাবে, এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই। তাহলে কিউ এর ভ্যালু হচ্ছে আমার 10 আর ই এর ভ্যালু হচ্ছে 10। তাহলে কত হয়ে গেল, 100 নিউটন। বাস হয়ে গেল, সোজা না? তাহলে কি দেখতে পাচ্ছি যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে দিলে আমরা বল বের করতে পারছি, তড়িৎ ক্ষেত্র বল আর আধান বলে দিলে তড়িৎ ক্ষেত্র বের করছে। একক ধনাত্মক আধানের উপর যে বল সেটাকে বলছি আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এখানে যদি বলতো যে এই অঙ্কটাতে যদি বলতো যে 10 কিলোমিটার উপর এত, তাহলে 5 কিলোমিটার বল কত কাজ করবে, তো 5 কিলোমিটার কত তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করলাম, তাকে 5 দ্বিগুণ করে দিতে পারি, বা ঐকিক নিয়মে যেভাবে করেছে সেভাবে করতে পারি। কিন্তু কি করবে, তোমাদের এই ফর্মুলা ইউজ করে করবে, তাহলে তোমাদের পরবর্তীর জন্য সুবিধা হবে, ওই হ্যাবিটটা থেকে যাবে। আচ্ছা, এবার কথা হলো যে তড়িৎ, তাহলে কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য জিনিসটা কি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য জিনিসটা হচ্ছে যে কোনো বিন্দুর কতটা তীব্রতা আছে, বা কোন বিন্দুটা, ওই বিন্দুটা কতটা শক্তি, ওই বিন্দুটা কতটা একটা টেস্ট আধানের উপর বল দিচ্ছে বলতে পারি। তাহলে তীব্রতা মানে হচ্ছে তীক্ষ্ণতা, ওই বিন্দুর তীক্ষ্ণতা, ওই বিন্দুটা কতটা বেশি বল দিয়ে ওই বিন্দুতে অবস্থিত আধানকে ঠেলতে পারছে। যদি দুটো বিন্দুর মধ্যে কম্পেয়ার করি এবং যদি বলি যে এই বিন্দুর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য 5, তাহলে দুটো বিন্দু আছে, বললাম এটা একটা বিন্দু আর এটা একটা বিন্দু, এই বিন্দুটা বললাম এই বিন্দু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য 5 নিউটন পার কুলম, আর এই বিন্দু তড়িৎ ক্ষেত্র হলো 10 নিউটন পার কুলম। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু। তাহলে এ একটা বিন্দু যার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য 5 নিউটন পার কুলম, বি একটা বিন্দু যার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হলো 10 নিউটন পার কুলম। প্রথম কোশ্চেন হলো যে এ এবং বি বিন্দুর মধ্যে কোন বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বেশি। তাহলে বুঝতে পারছি বি বিন্দু যেহেতু মান বেশি, তাহলে বি বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বেশি। এবার যদি বলি যে তাহলে সোর্স আধানটা কোন দিকে আছে, মানে যে আধানটা এই ক্ষেত্রটা তৈরি করে রেখেছে সেই আধানটা কোন দিকে আছে, তোমরা কি দেখতে পাচ্ছ, এই আধানটা এখানে আছে, এই আধানটা এখানে আছে, এবং ভ্যালুটা এদিকে আস্তে আস্তে এদিকে গেলেই তো আস্তে আস্তে বাড়বে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছি সোর্স আধানটা আছে এইখানে। তাহলে কিউটা কোথায় আছে, এই সাইডে আছে, যেদিকে মান বেড়েছে সেই দিকে আছে কিউ আধানটা। যদি এদিকে মান বাড়তো তাহলে আধানটা হতো এদিকে। তার মানে কি, তুমি দেখছো ধরো একটা অঞ্চলে তুমি এদিক থেকে যাচ্ছ একটা তেজ আধানকে নিয়ে, যত যাচ্ছ এদিকে যত যাচ্ছ তত দেখছো বল আস্তে আস্তে বাড়ছে। তুমি এটুকু কনফার্ম হয়ে যাবে যে যেদিকে আমি যাচ্ছি সেদিকেই কি আছে, আমার সোর্স চার্জ আছে, মানে যার ক্ষেত্রে আমি চলে এসেছি সে ক্ষেত্রটা যে আধানটা তৈরি করেছে সেই আধানটা ওই দিকেই আছে। যেহেতু বিকর্ষণ বল কাজ করছে, তার মানে ওই আধানটা ধনাত্মক, যদি আমাকে টানে তাহলে দেখবে যে সেই আধানটা হবে ঋণাত্মক। আচ্ছা, এটুকু গেল তোমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। যদিও তোমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থেকে খুব এখান থেকে কিছু জিজ্ঞাসা করবে না, হয়তো বলতে পারে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাকে বলে, এটুকুই বলবে। অঙ্ক যদিও তোমাদের জিজ্ঞাসা করবে না, তবুও তোমরা 2-4টা অঙ্ক প্র্যাকটিস করে নেবে। কারণটা হলো যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা খুবই ইম্পর্টেন্ট, তড়িৎ ক্ষেত্র বলে না, ক্ষেত্র ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, ক্ষেত্র প্রাবল্য ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, ক্ষেত্রের সাথে ক্ষেত্র প্রাবল্য। কেন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি বুঝে নাও, মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য একই রকম, চুম্বক ক্ষেত্রের প্রাবল্য একই রকম। তাহলে ক্ষেত্র ব্যাপারটা যদি বুঝে যাও তাহলে এই 3টা কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওই জন্য এতক্ষণ ধরে বক বক করে বুঝালাম, জানি না কতটা বুঝাতে পারলাম, অনেকটা ধীরে ধীরে বুঝাতে গিয়ে দেখা গেলো যে আমি যেটুকু বুঝাতে চেয়েছি সেটাই হয়তো বোঝানো হচ্ছে না। আর কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে বলবে, আর যাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তারা হোয়াটসঅ্যাপে অবশ্যই জানাবে যে কোথাও বুঝতে অসুবিধা হলে।